আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মৃত্তিকা মোস্তফা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো। ধর্মীয় বিভেদ না করে অধিকার আদায়ে সবাইকে এক হতে প্রধান উপদেষ্টার আহ্বান, মানবাধিকার প্রতিষ্ঠায় অন্তর্বর্তী সরকারের লক্ষ্য মন্তব্য। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিলেন ফারুক ই আজম, আপিল বিভাগের 4 বিচারপতির শপথ গ্রহণ। অর্থনীতি ধ্বংস হয়নি, তবে গতি কমেছে বললেন অর্থ উপদেষ্টা। সরবরাহ ব্যবস্থার ত্রুটিতে জিনিসপত্রের দাম বাড়ার দাবি। শেখ হাসিনার বিরুদ্ধে সিএমএম আদালতে হত্যা মামলা, আসামির তালিকায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, সেতুমন্ত্রী, আইজিপি, ডিএমপি কমিশনার, ডিবি প্রধান। বাংলাদেশ সরকারের পতনে সংশ্লিষ্টতার অভিযোগ অস্বীকার করল যুক্তরাষ্ট্র, মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল হতে জাতিসংঘের আহ্বান। এবং কলকাতায় চিকিৎসককে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে ভারত জুড়ে বিক্ষোভ, অনির্দিষ্টকালের ধর্মঘটে চিকিৎসকরা। দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছি বিস্তারিত সংবাদে। মানুষ হিসেবে অধিকার আদায়ের জন্য কোনো বিভেদ না করে সবাইকে এক কাতারে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন শেষে তিনি বলেন, গণতান্ত্রিক অধিকার ও মানবাধিকার প্রতিষ্ঠা করাই অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য। সাদি মাহমুদের রিপোর্ট। সাম্প্রতিক সহিংসতায় দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এমন পরিস্থিতিতে ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মন্দির পরিদর্শন করে সেখানকার পুরোহিতের সঙ্গে কথা বলেন তিনি। পরে সংখ্যালঘু সম্প্রদায়ের নেতাদের সঙ্গেও মতবিনিময় করেন ডক্টর ইউনূস। আপনাদের নেহাত সুনির্বন্ধ অনুরোধ, আপনারা ওই বিভিন্ন ইয়েতে চলে যান না, ক্ষোভের মধ্যে চলে যান না। এই ক্ষোভ হলে এই ক্ষোভের মধ্যে মারামারি কারাগারি লেগে যাবে। একত্রে আসেন, এক আইন, যে আমাদের আইনের অধিকার দিতে হবে। আজকে যেটা বললেন যে আমরা আইনের অধিকার পাই না, আমাদের বিচার হয়, এটাই হলো আসল জিনিস। বিচার ব্যবস্থা আমাদের দিকে তাকায় না, পুলিশ আমাদের দিকে তাকায় না, কিছুই আমাদের দিকে তাকায় না। কারণ আমি অধিকারটা প্রতিষ্ঠা করতে পারি নাই, আমাদের নীতিটা আমরা প্রতিষ্ঠা করতে পারি। আমরা যে প্রাতিষ্ঠানিক আয়োজন করেছি, এটা বায়াস একটা। আপনি যত কিছুই বলেন, ওই একটা খুব করতে আরম্ভ করবেন, তারা মজা পেয়ে যাবে। ওই মজার খেলাতে আমাদেরকে নিয়ে যাবেন। আমরা এসেছি যে এক মানুষ, এক অধিকার, এর মধ্যে কোনো পার্থক্য করা যাবে। গণতান্ত্রিক অধিকার ও মানবাধিকার ফিরিয়ে দিতেই অন্তর্বর্তীকালীন সরকার কাজ করে যাচ্ছে বলে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। আমাদের যে গণতান্ত্রিক যে আকাঙ্ক্ষা, সেখানে আমরা বিবেচিত মুসলমান হিসেবে নয়, হিন্দু হিসেবে নয়, বৌদ্ধ হিসেবে নয়, মানুষ হিসেবে আমাদের অধিকারগুলো নিশ্চিত হোক। সমস্ত সমস্যার গোড়া হলো আমরা যত প্রাতিষ্ঠানিক আয়োজন এগুলো করেছি, সব কিছু পচে গেছে। এই কারণে এই গোলমালগুলো হতেছে। কাজে আমরা প্রাতিষ্ঠানিক আয়োজনগুলোকে ঠিক করতে হবে। যে ন্যায় বিচার হলে কে বিচার পাবেন আমাদের বলেন? আমাদেরকে একটু সাহায্য করেন, আপনারা ধৈর্য ধরেন, করতে পারলাম কি পারলাম না সেটা পরে বিচার করেন। যদি না পারি আমাদেরকে দোষ দিন। কেউ যেন দেশের মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করতে না পারে, সে ব্যাপারে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সাদি মাহমুদ, চ্যানেল আই, ঢাকা। অন্তর্বর্তী সরকারি উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন বীর মুক্তিযোদ্ধা ফারুক ই আজম, বীর প্রতীক। বঙ্গভবনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের উপস্থিতিতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন উপদেষ্টা হিসেবে ফারুক ই আজমকে শপথ বাক্য পাঠ করান। এর মধ্যে দিয়ে 17 সদস্যদের উপদেষ্টা পরিষদের সবার শপথ গ্রহণ সম্পন্ন হল। ফারুক ই আজম বীর প্রতীক যুক্তরাষ্ট্রে থাকার কারণে এর আগে শপথ নিতে পারেননি। রোববার রাতে তিনি দেশে ফেরেন। ফারুক ই আজম উপদেষ্টা হিসেবে কোন দপ্তরে দায়িত্ব পালন করবেন তা এখনো নির্ধারণ করা হয়নি। বিশ্বাস ও কৃত্রিম
আপিল বিভাগে নবনিযুক্ত 4 বিচারপতিকে শপথ পড়িয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমদ। তারা হলেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, বিচারপতি সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিম, বিচারপতি মোহাম্মদ রেজাউল হক ও বিচারপতি SM ইমদাদুল হক। গতকাল হাইকোর্টের 4 বিচারপতিকে আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি। শপথ অনুষ্ঠানে আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা উপস্থিত ছিলেন। অর্থনীতি ধ্বংস হয়নি, তবে গতি কিছুটা শ্লথ হয়েছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। শিগগিরই আবারও গতি ফিরে আসবে বলে প্রত্যাশার কথা জানান তিনি। জুলাইয়ের রেকর্ড মূল্যস্ফীতি সম্পর্কে তিনি বলেন, সরবরাহ ব্যবস্থার ত্রুটিতে পণ্যের দাম বাড়ে। এ নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে বসার কথা জানান অর্থ উপদেষ্টা। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী জুলাই নিত্যপণ্যের দাম বা মূল্যস্ফীতি হয়েছে রেকর্ড 11.6%। We have taken charge to take the economy forward as soon as possible. So there may be some transitory problems, and those are not very significant at all, and those are not insurmountable. Those are that can be solved, and we have solved a few of those. সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও 2 মন্ত্রী সহ 7 জনের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন এক ভুক্তভোগী। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের রাজধানীর আদাবর এলাকার বাসিন্দা ব্যবসায়ী SM আমির হামজা শাতিল মামলাটি করেন। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে দুপুরে মামলার শুনানি হওয়ার কথা রয়েছে। শেখ হাসিনা ছাড়াও সাবেক সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পুলিশের সাবেক মহাপরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার, ডিএমপি কমিশনার হাবিবুর রহমান ও সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদকে আসামি করা হয়েছে। এছাড়া পুলিশ কর্মকর্তা বা পুলিশের সদস্য ও তৎকালীন সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অজ্ঞাতনামা হিসেবে মামলায় আসামি করা হয়েছে। 5 আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর দায়িত্ব থেকে পদত্যাগ করার পর এই প্রথম তার বিরুদ্ধে মামলা করা হলো। আমরা বিজ্ঞ আদালতে মামলা দাখিল করার পরে বাদীর জবানবন্দি গ্রহণ করেছেন এবং বক্তব্য শ্রবণ করার পরে বিজ্ঞ আদালত বলছে যে আদেশ পরে হবে, পর্যালোচনায় আদেশ হবে। আমরা অপেক্ষায় আছি। আবু সাহেব উনি একজন রিক্সা চালক ছিলেন, পরবর্তীতে মুদি দোকানি। উনি 19 তারিখ বিকেলবেলা মাথায় গুলি খেয়ে মারা যান বসিলা 40 ফিট রোডে। তো আমরা পরবর্তীতে খোঁজ নিয়ে জানতে পারি এই ফ্যামিলিটা খুবই অসহায়, তাদের বাড়িতে খাওয়ার চাল পর্যন্ত নাই। এরকম পরিপ্রেক্ষিতে এই হত্যার তো কোনো বিচার হওয়ার সুযোগ নাই, বিকজ কেউ এখানে বাদী হয়ে মামলা করছে না। তারপরে আমি বিবেকের তাড়নায় এই আবু সাহেবকে নিয়ে কোর্টে আসার সিদ্ধান্ত নিই। শেখ হাসিনার সরকারের পতনের পেছনে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্টতার অভিযোগ অস্বীকার করেছে ওয়াশিংটন। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জাপিয়েরে প্রেস ব্রিফিংয়ে বলেন, বাংলাদেশের মানুষ নিজেরাই এই সিদ্ধান্ত নিয়েছেন। বাংলাদেশের একটি দ্বীপ ওয়াশিংটনের হাতে তুলে না দেওয়ার কারণে শেখ হাসিনার এমন পরিণতি কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, মার্কিন প্রশাসনের জড়িত থাকা নিয়ে যে কোনো প্রতিবেদন সত্য নয়। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে অন্তর্ভুক্তিমূলক করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালানোর আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। এক বিবৃতিতে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, বাংলাদেশে শান্তিপূর্ণ ও সংসদ নির্বাচন আয়োজনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব। সব ধরনের সহিংস কর্মকাণ্ডের জন্য একটি পূর্ণ, স্বাধীন, নিরপেক্ষ এবং স্বচ্ছ তদন্তের প্রয়োজনীয়তার উপর জোর দেন অ্যান্তোনিও গুতেরেস। বাংলাদেশের জনগণের প্রতি পূর্ণ সংহতি জানিয়েছেন তিনি। সেই সাথে মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব। রাজধানীতে নতুন উদ্যমে ট্রাফিক ব্যবস্থাপনায় কাজ শুরু করেছে ট্রাফিক পুলিশ। এ কাজে শিক্ষার্থী ও বিভিন্ন সংগঠন সহযোগিতা করছে। জনমনে স্বস্তি ফিরতে শুরু করেছে বলে মনে করছেন নগরবাসী। শাকের আদনানের রিপোর্ট। ঢাকার বিভিন্ন স্থানে ট্রাফিক ব্যবস্থাপনায় ট্রাফিক পুলিশ মনোবল শক্ত ও দৃঢ় রেখে কাজ করছেন তারা।
ছোট ছোট ছেলেপেলেরা রাস্তায় যেভাবে কাজ করলো আসলে অত্যন্ত সুন্দর, এবং আমরা আসার পরে ওরা আমাদের সবাই মিলা ফুল দিয়ে বরণ করে নিল। বেদেও আমাদের উৎসাহ দিচ্ছে, এরা আমাদের পাশে আছে, এটাই ভালো। দল মত নির্বিশেষে জনগণের সেবাটা যেন জনগণের দোরগোড়ায় আমরা পৌঁছে দিতে পারি, সেই উদ্দেশ্যে আমাদের আবার ফিরে আসা। পুলিশকে সহায়তা করছেন শিক্ষার্থী, আনসার ও স্বেচ্ছাসেবীরা। আমরাও এখনও কাজ করতেছি, বিভিন্ন গাড়ি চেক করতেছি, তারপর আপনার ট্রাফিকের যে নিয়ন্ত্রণের কাজগুলো আমরা করতেছি আর কি। এখন যতদিন করার লাগে আমাদের সমন্বয়ক আমরা যারা আছি তারা যতদিন পর্যন্ত আমাদের নির্দেশনা দিয়ে থাকবে আমরা তো সেভাবে কাজ করতে থাকবো। তারা যে পোপালি যখন নামবে তখন তাদের কাছে দায়িত্বটা বুঝিয়ে দিয়ে আমরা স্টুডেন্টরা আছি তারা চলে যাব। সবার সম্মিলিত চেষ্টায় সড়কে শৃঙ্খলা ফিরছে বলে মনে করছেন নগরবাসী। 100% স্বস্তি জায়গাটা তৈরি হয়েছে, মানে অস্থিরতাটা কেটে গেছে। পুলিশরাও কাজে নেমেছে, এখানে পরে কি করবে এটা তো আমরা জানতে পারতেছি না। অনেক ভালো লাগতেছে, ছাত্ররা দেশের জন্য অনেক কাজ করতেছে, অনেক ভূমিকা রাখতেছে। পুলিশ সদর দপ্তর জানিয়েছে জাতীয় জরুরি সেবা 999 পূর্ণমাত্রায় চালু হয়েছে। শাকির আদনান, চ্যানেল আই, ঢাকা। আগুনে পুড়ে ব্যবহার অনুপযোগী হয়ে পড়া রাজধানীর ভাটারা থানার কার্যক্রম গুলশান থানার জন্য নির্মিত নতুন ভবনে অস্থায়ীভাবে শুরু হয়েছে। সেবা প্রত্যাশীদের ভিড় আর পুলিশের সেবাদান কাজ যথারীতি চললেও থানার বেশিরভাগ পুলিশ সদস্য কাজ করছেন ইউনিফর্ম ছাড়া। রাজধানীর বনানী থানার অবস্থাও একই রকম। ভাঙচুর ও আগুনে বেশি ক্ষতিগ্রস্ত থানাগুলোতে সীমিতভাবে কার্যক্রম চলছে। আজকের থেকে আমরা মোবাইল পেট্রোলিং স্বল্প আকারে আমরা শুরু করেছি, যেহেতু আমাদের অধিকাংশ অফিসার ফোর্সের পোশাক পরিচয় সবই ওই ঘটনার দিন আগুনে পুড়ে গেছে। বিধায় আমরা যে অবস্থায় আছি আমাদের সকল পুলিশ সদস্য হসপিটালে ভর্তি ব্যতীত কর্মস্থলে যোগদানও করেছে। আমরা স্বল্প আকারে কার্যক্রমও শুরু করেছি। টহল কার্যক্রম আজকের থেকে স্বল্প আকারে আমরা শুরু করেছি, যেহেতু আমাদের সকল গাড়ি এই থানা পুড়ে গিয়েছিল। আমাদের আজকে কয়েকটি গাড়ি সরবরাহ করা হয়েছে, এই গাড়ি দিয়ে আমরা টহল কার্যক্রম শুরু করেছি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব হচ্ছেন বার্তা সংস্থা এএফপির ব্যুরো চিফ শফিকুল আলম। সোমবার ফেসবুকে এক পোস্টের মাধ্যমে তিনি এই তথ্য নিশ্চিত করেছেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, রোববার ডক্টর মোহাম্মদ ইউনূস শফিকুল আলমকে প্রেস সেক্রেটারি নিয়োগের প্রস্তাব দেন। শফিকুল আলম এতে সম্মতি দিয়েছেন। 2-1 দিনের মধ্যেই এই নিয়ে প্রজ্ঞাপন জারির সম্ভাবনা রয়েছে। দীর্ঘ সাংবাদিকতার ক্যারিয়ারে শফিকুল আলম 20 বছর ধরে এএফপিতে কাজ করছেন। পশ্চিমবঙ্গের কলকাতায় চিকিৎসককে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে ভারত জুড়ে বিক্ষোভ চলছে। অনির্দিষ্টকালের ধর্মঘট করছেন চিকিৎসকরা। অবিলম্বে জড়িতদের বিচার ও চিকিৎসা কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা। সুলতানা হিমুর রিপোর্ট। শুক্রবার কলকাতার আরজি কর মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের সেমিনার হল থেকে উদ্ধার করা হয় এক শিক্ষানবিশ নারী চিকিৎসকের মরদেহ। শুরুতে এই ঘটনাটি আত্মহত্যা বলা হলেও ময়নাতদন্তে বেরিয়ে আসে চিকিৎসককে ধর্ষণ, নির্যাতন ও শ্বাসরোধ করে হত্যার তথ্য। এই ঘটনার প্রতিবাদে উত্তাল ভারত। অনির্দিষ্টকালের কর্মবিরতিতে চিকিৎসকরা। আমরা চাই সিবিআই এই ঘটনার যাচাই করুক। এটা নির্ভয়া হত্যার মতোই সংঘবদ্ধ ধর্ষণ। আমরা আমাদের সহকর্মীদের নিরাপত্তা চাই। এই বর্বরতা মানা যায় না। আমরা ন্যায় বিচার চাই। যতক্ষণ আমাদের দাবি মানা না হচ্ছে, আমরা কর্মসূচি চালিয়ে যাব। আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন আরজি কর মেডিকেল কলেজের অধ্যক্ষ সন্দীপ ঘোষ। হত্যার পেছনে একাধিক ব্যক্তি জড়িত কিনা সেই প্রশ্ন উঠেছে। আন্দোলনরত চিকিৎসক প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন কলকাতার পুলিশ কমিশনার। নৃশংস ঘটনায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ ঘটনার কিনারা করতে কলকাতা পুলিশকে 18ই আগস্ট পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন তিনি। সুলতানা হিমু, চ্যানেল আই। দর্শক, এবারে চলে যাচ্ছি বিরতিতে। বিরতির পর অন্যান্য সংবাদের সাথে যা থাকছে। দর্শক, ফিরে এলাম বিরতির পর। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও শিক্ষার্থীদের ত্যাগ স্মরণে সারা দেশে দেয়ালে দেয়ালে আঁকা হচ্ছে গ্রাফিটি। মেহেরপুর ও গাইবান্ধায়ও গ্রাফিটিতে অংশ নিচ্ছেন বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা।
প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিওচিত্র নিয়ে সাদিয়া ওমরের রিপোর্ট। মেহেরপুর শহরের বিভিন্ন দেয়াল নানা ধরনের গ্রাফিতিতে ভরে উঠেছে। সরকারি বেসরকারি স্কুল কলেজের দেয়াল সহ শহরের গুরুত্বপূর্ণ স্থানে রং তুলির আঁচড়ে বৈষম্য বিরোধী আন্দোলন ফুটিয়ে তুলেছেন শিক্ষার্থীরা। এমন শিল্পকর্ম নজর কেড়েছে পথচারীদের। আমরা এখানে গ্রাফিতি করছি, যে আন্দোলনটা আমাদের হলো, আমাদের ছাত্র সমাজের যে আন্দোলনটা, সেটারই বলতে পারেন স্মৃতি। আগামী প্রজন্ম যেন আমাদের দ্বারা জানতে পারে যে এইভাবে আমরা কাজ করলে আমাদের পরিবেশটা সুন্দর হবে এবং দেশ আগামীর দিকে এগিয়ে যাবে। আমি এখানে ফুটিয়ে তুলছি যে হচ্ছে আমাদের মতো সাধারণ একটা শিক্ষার্থী বাংলাদেশের নতুন একটা পতাকা সে এখানে গ্রহণ করে আছে। মেরামত করছি এবং সংস্কার করছি, এখন আমাদের কাজ চলতেছে। আশা করি আমাদের এগুলা সম্পূর্ণ কাজ করে আমরা ফিরবো ইনশাল্লাহ। আমরা কি করেছি, আমাদের কলম খাতা আর বই নিয়ে অস্ত্র করেছি, আমাদের যে সুশিক্ষা সেটাকে দেখিয়েছি। গ্রাফিতির মাধ্যমে পরবর্তী প্রজন্মের কাছে শিক্ষার্থীদের অবদান তুলে ধরার জন্যই এ উদ্যোগ, বলছেন সমন্বয়করা। ছবি গ্রাফিকটা তার মাথায় খুব আকর্ষণ হয়, সেই লক্ষ্যে আমরা এই কাজটা করেছি, যেন যে নেক্সট প্রজন্ম সেটা বুঝবে যে ছবি সালে কি হয়েছিল। গাইবান্ধার গোবিন্দগঞ্জের দেয়ালেও চলছে আঁকাআঁকির কাজ। বিভিন্ন পোস্টার ব্যানারে ছেয়ে থাকা দেয়াল পরিষ্কার করে সৃজনশীলতার মাধ্যমে আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাচ্ছেন শিক্ষার্থীরা। পুরো বাংলাদেশ যেমন এক ধরনের বাক স্বাধীনতার মধ্যে ছিল না, এখন আমরা সবাই যেটা বলতেছি স্বাধীন, তো সেটারই চিত্রকল্প তুলে ধরার চেষ্টা করছি যে তরুণরা চাইলে অনেক কিছুই করতে পারে। অবদান ছিল বলেই আজকে আমরা এরকম সার্বভৌমত্ব আবার বাংলাদেশকে দেখতে পাচ্ছি। এটাকে আমরা দেয়ালে প্রতিফলিত করছি অঙ্কনের মাধ্যমে। মুক্তভাবে নিজে প্রতিবাদ করতে পারতো না, ন্যায্য কথা বলতে পারতো না। এখন যেই সরকার থাকুক, যে দায়িত্বে থাকুক, সবাই নিজে যেটা যৌক্তিক, যেটা ন্যায় সঙ্গত সেটা বলতে পারবে। সমতা ও মানবিকতার বাংলাদেশ বাস্তবায়নেই এমন উদ্যোগ, বলছেন সংশ্লিষ্টরা। সাদিয়া ওমর, চ্যানেল আই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর তেজগাঁও বেগুনবাড়ি এলাকায় দুর্বৃত্তদের হামলায় আহত যুবদল নেতা মোহাম্মদ ওবায়দুল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। স্বজনদের অভিযোগ, 4 আগস্ট ছাত্র জনতার সরকার পতনের একদফা দাবিতে আন্দোলনে অংশ নেন ওবায়দুল। সে সময় আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলায় গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছিল। আমরা বিচার চাই, আমরা হত্যার বিচার চাই। এই দেশ মুক্ত হয়েছে, আমরা স্বাধীনতা পেয়েছি, আমরা আরেকটা স্বাধীনতা পেতে চাই। রাজধানীতে পুলিশের টহল কার্যক্রম এখনও পুরোপুরি শুরু না হওয়ায় ডাকাতি ও নাশকতা রোধে রাতের আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করছেন সাধারণ মানুষ। দল বেঁধে পাড়া মহল্লায় পাহারা দিচ্ছেন স্থানীয়রা। রাতের রাজধানী ঘুরে শহীদুল্লাহ রাজুর রিপোর্ট। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে ব্যাপক সহিংসতা, প্রাণহানি, থানায় হামলা, অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরে কর্মবিরতিতে যায় পুলিশ। আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর অনুপস্থিতিতে রাজধানীতে বাড়ে অপরাধমূলক ঘটনা। রোববার থেকে পুলিশ দায়িত্ব পালন শুরু করলেও স্থাপনা সরঞ্জামাদি পুড়ে যাওয়ায় পর্যাপ্ত সেবা দিতে পারছে না। পুলিশের নিয়মিত টহল কার্যক্রম না থাকায় নিরাপত্তাহীনতার উদ্বেগ রয়েছে নাগরিকদের। রাজধানীর বিভিন্ন স্থানে নিরাপত্তা কার্যক্রম, চেকিং ও ট্রাফিক ব্যবস্থাপনার দায়িত্ব পালন করছেন শিক্ষার্থীসহ নানা শ্রেণী পেশার মানুষ। পুরোপুরি শৃঙ্খলা ফিরে না আসা পর্যন্ত এই নিরাপত্তা কার্যক্রম চলবে বলে জানিয়েছেন স্থানীয়রা। যেসব জায়গায় এখনও কাজ শুরু করতে পারে নাই, আমরা চেষ্টা করতেছি ওগুলো আমরা মেনটেন করতে, রুলস মেনটেন করতে, ট্রাফিক চেক করতে, যাতে কোনো রকম বিশৃঙ্খলা না হয়, এই জন্য আর কি। এখন সব জায়গায় আমাদের কি ওয়াকি টকি দ্বারা আমাদের ইয়াতে আছি, কানেক্টেড আছি। মনে করেন যেখানে কোনো প্রবলেম হচ্ছে আমরা জানতে পারতেছি, আমরা ইমিডিয়েটলি অ্যাকশনে চলে যাচ্ছি। রাজধানীতে সেনাবাহিনী, বিজিবির টহল রয়েছে। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীত শিল্পী ফেরদৌসী রহমানের স্বামী প্রকৌশলী রেজাউর রহমান মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সোমবার সন্ধ্যা 6টায় নিজ বাসভবনে তিনি মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল 87 বছর। জোহরের পর বনানী কেন্দ্রীয় জামে মসজিদে তার জানাজার নামাজ হয়েছে। তার মৃত্যুতে শোক জানিয়েছে বনানী সোসাইটি। এবারে নিটোল টাটা কৃষি সংবাদ।
অদম্য ইচ্ছাশক্তি আর ভালো লাগা থেকে সফল কৃষক হায়দার আলী। নিজের স্বপ্নের বাস্তব রূপ দিতে তিনি 18 বছর গবেষণা করেন পেঁপের চারা নিয়ে। সফল হয়ে 1 বিঘা জমি লিজ নিয়ে পেঁপে চাষ করেছেন, গড়ে তুলেছেন দৃষ্টিনন্দন বাগান। একটি পেঁপের ওজন 3 থেকে 6 কেজি। বগুড়া থেকে রৌফজালার তথ্য ও ভিডিও চিত্রে তাফহিমুল ইসলামের রিপোর্ট। কৃষিকাজ করে সফল হওয়ার গল্পটি বগুড়ার শেরপুর উপজেলার পেঁপে চাষী হায়দার আলীর। ছোটবেলা থেকে অদম্য ইচ্ছাশক্তিকে কাজে লাগিয়ে হয়েছেন সফল উদ্যোক্তা। 18 বছর হলো গবেষণা করে এই জাতটা বের করছি। আমি আমার এই পেঁপে জাতের নাম হলো হায়দারি পেঁপে। এখন দেখতেছি যে আমার পেঁপেটা খুবই দর্শনীয়, সুন্দর এবং মার্কেটে নিলে মানে অল্প টাইমের মধ্যে বিক্রি হয়ে যায়। প্রতি সপ্তাহে আমি 25 মণ পেঁপে বিক্রি করি। পেঁপে চাষীদের নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানান কৃষি অধিদপ্তর। শেরপুর উপজেলাতে বর্তমানে আমাদের 35 হেক্টর জমিতে আসলে পেঁপে চাষ রয়েছে। সেখানে পেঁপের বিভিন্ন রকমের জাত চাষাবাদ হয়ে থাকে, তার মধ্যে গ্রিন লেডি আর রেড লেডি উল্লেখযোগ্য। আমাদের সুঘাট ইউনিয়নের একজন চাষি রয়েছেন হায়দার নাথ, উনি আসলে নিজ উদ্যোগে পেঁপে চাষ করেছেন এবং সফল হয়েছেন। আমি নিজে সেটা পরিদর্শন করেছি। গাছে গাছে ঝুলছে হায়দার আলী জাতের অসংখ্য পেঁপে। তার কাছ থেকে পরামর্শ নিয়ে হায়দার পেঁপে চাষ করতে আগ্রহী হচ্ছেন স্থানীয়রা। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণে নোয়াখালীতে পরিচ্ছন্নতা অভিযান করেছে শিক্ষার্থীরা। শহরের বিভিন্ন সড়ক, ফুটপাত ও বিদ্যালয় প্রাঙ্গণ পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়। শিক্ষার্থীদের দায়িত্বশীল কর্মকাণ্ডের প্রশংসা করে পাশে থাকার কথা জানিয়েছেন সর্বস্তরের মানুষ। আলাউদ্দিন শিবলুর তথ্য ও ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। অসচেতনতা আর দায়িত্বহীনতার কারণে যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলায় নষ্ট হচ্ছে পরিবেশ ও প্রকৃতি। সেই সাথে জলাবদ্ধতা সহ সৃষ্টি হচ্ছে নানা বিপর্যয়। পরিস্থিতির উত্তরণে দায়িত্বশীল নাগরিকের ভূমিকায় শিক্ষার্থীরা। সারা বাংলাদেশের প্রতিটা ছাত্র সমাজ যদি এভাবে তাদের রাস্তায় রাস্তায় প্রতিটা অলিতে গলিতে যারা পরিষ্কার পরিচ্ছন্নতা করে, মন্দির রক্ষা করে, কিংবা এই লুটতরাজ কিংবা এই দুর্নীতিবাজ বা যারা বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করতেছে তাদেরকে রুখে দেয়, তাহলে আমরা একটা সুন্দর সমাজ, একটা সুন্দর বাংলাদেশ বিনিময় করতে পারবো বলে আমরা বিশ্বাস করি। ছাত্ররা যেই জায়গায় দাঁড়িয়েছে সেখান থেকে দুর্নীতি, লুটতরাজ এবং কোনো ধরনের সহিংসতা তারা বরদাস্ত করবে না। এমন উদ্যোগ পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলছেন সচেতন নাগরিক সমাজ। তারা দেশকে সুন্দর করার জন্য তারা অবদান রেখে চলেছেন, তাদেরকে সাধুবাদ জানাই। তাদের এই কাজকে আমরা সহযোগিতা করব, তাদের সাথে আমরা সবসময় আছি। নির্মল বায়ু ও পরিচ্ছন্ন পরিবেশ গড়তে সারা দেশে এমন উদ্যোগ নেওয়া জরুরি বলছেন পরিবেশবাদীরা। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এবারে খেলার খবর।